আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আচ্ছা আপু, আপনি যান, আমরা একে দেখছি। সামিয়া ওর সাথে থাকা ছেলেকে বলল, চলো জানো, এইসব লুচ্চা ছোট লোকের কথায় কিছু মনে করো না। আর ভাইয়ারা, আপনারা ওর এমন অবস্থা করবেন যাতে সে আর কোনো মেয়ের দিকে তাকাতে না পারে। এই কথা বলেই সামিয়া আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে ওর সাথে থাকা ছেলেটার হাত ধরে হাঁটা তুললো। এইদিকে সামিয়ার কথাগুলো শুনে ছেলেগুলো আমাকে ইচ্ছে মতো মারতে লাগলো। সেই দিকে আমার কোনো ভ্রুক্ষেপই নেই। আমি অপলক দৃষ্টিতে সামিয়ার যাওয়ার দিকে তাকিয়ে আছি, আর আমার ঠোঁটের কোণে ফুটে রয়েছে একটা মুচকি হাসি দেখা। ছেলেগুলো আমাকে কতক্ষণ ধরে পিটিয়েছে তা আমি বলতে পারবো না, কারণ সামিয়ার দেওয়া এই আঘাতের কাছে ছেলেগুলোর দেওয়া আঘাত আমার কাছে কিছুই নয়। চোখ খুলে দেখি আমি একটা গাছের নিচে পড়ে রয়েছি। চারিদিকে তাকিয়ে দেখি এই গাছটি পার্কের এক পাশে রয়েছে, যেখানে সচরাচর কেউ যায় না, আর সন্ধ্যা হয় তেমন কেউ নেই। আমি কোনো রকম ভাবে উঠলাম। হাঁটার মতো আর কোনো অবস্থাই আমার নেই। আমার পকেট থেকে ফোনটা বের করে রিয়াদকে ফোন দিয়ে এখানে আসতে বললাম। মোবাইলের স্ক্রিনটাও ভেঙে গিয়েছে। আর হ্যাঁ, রিয়াদের বাসা পার্কের কাছেই। রিয়াদ আমার কাছে এসে আমার এই অবস্থা দেখে নানান ধরনের প্রশ্ন করতে লাগলো। আমি তাকে একটা কথাই বললাম, যে সময় হলে সবকিছুই জানতে পারবি। রিয়াদের সাথে একটা ক্লিনিকে যেয়ে কাটা জায়গাগুলো ড্রেসিং করলাম। এরপরে কিছু মেডিসিন নিয়ে রিয়াদকে নিয়ে বাসায় আসলাম। রিয়াদ আমাকে বাসায় নামিয়ে দিয়ে ওর বাসায় চলে গেল। কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজাটা খুলে দিল। আম্মু ড্রেসিং করা অবস্থায় দেখে কান্না শুরু করে দিল। আম্মু কি করে হয়েছে তা জানতে চাইলে আমি শুধুই বললাম অ্যাক্সিডেন্ট হয়েছে। এসে দরজাটা বন্ধ করে কান্না করতে লাগলাম। কান্না করতে করতে কি যে হয়েছিল তা আমার আর মনে নেই। চোখ খুলে দেখি আমার মাথার কাছে আম্মু বসে আছে। সাফি আর তিশা দুইজন আমার দুই পাশে। ডাক্তার আমার চেক আপ করছে, আর আব্বু ডাক্তারের পাশে দাঁড়িয়ে আছে। ভালোভাবে রুমটা পর্যবেক্ষণ করে দেখি এটা হসপিটাল রুম। আমাকে চোখ খুলতে দেখে আম্মু আমার কপালে চুমু দিয়ে বলল, তোর জ্ঞান ফিরছে বাবা? হ্যাঁ আম্মু, কিন্তু কি হয়েছিল আমার? আমার কথা শুনে ডাক্তার বলল, তোমার কি হয়েছে তা আমি বলছি। আজ থেকে 3 দিন যাবত তুমি জ্ঞান হারিয়েছিল। ডাক্তারের কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। 3 দিন পর আমার জ্ঞান ফিরল। ডাক্তারকে আমি জিজ্ঞাসা করলাম কৌতূহল বশত হয়ে, কি হয়েছিল আমার ডক্টর? অতিরিক্ত চিন্তা এবং না খেয়ে থাকার জন্য তোমার শরীরটা দুর্বল হয়ে পড়ে, আর সেদিন অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে তোমার শরীরটা আরও দুর্বল হয়ে যায়, যার ফলে তুমি জ্ঞান হারিয়ে ফেলো, আর আজকে জ্ঞান ফিরলো। ও আচ্ছা। কয়েকদিন পর আমাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হলো। রুমে বসে থাকতেই তিশা আমার রুমে এসে আমার পাশে বসলো। বসে আমাকে জিজ্ঞাসা করলো, ভাইয়া, তোর কি হয়েছিল? সত্যি করে বলবি। এরপরে আমি তিশাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে সেদিন পার্কে সামিয়ার সাথে ঘটে যাওয়ার সমস্ত কিছু খুলে বললাম। তিশা আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভাইয়া, সে যদি তোকে ছাড়া ভালো থাকে তাহলে তুই কেন তাকে ছেড়ে ভালোভাবে থাকতে পারবি না? বড্ড বেশি ভালোবাসি যে তাকে। তাহলে আমি তাকে সব সত্যিটা বলে দেই। সে যদি আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভালো থাকে তাহলে অযথা আমি কেন তার পথের কাঁটা হতে যাব বলতো? তাহলে তার কথা ভেবে নিজেকে কষ্ট দিচ্ছ কেন? কি, আমি কষ্ট পাচ্ছি? আমি তো ঠিক আছি রে। চলো, ডিনার করবে? চল। ডিনার রুমে এসে শুয়ে পড়লাম। সামিয়ার কথা মনে পড়ছে। সে কি করে পারলো এমনটা করতে? সে যদি আমাকে একটা বারে জিজ্ঞাসা করতো বা জানতে চাইতো মেয়েটা কে, তাহলে তো আমি তাকে বলে দিতাম। কিন্তু সে তা না করে করলোটা কি? কিন্তু না, সে তা করলো না। সে আমাকে ছাড়া অন্য একজনকে বেছে নিল। এইটাই ছিল তার ওয়াদা, এইটাই ছিল তার বিশ্বাস। বেশ, আমাকে ছাড়া যদি সে অন্য কাউকে নিয়ে ভালো থাকতে পারে তাহলে আমি কেন তাদের মধ্যে শুধু শুধু দেওয়াল হতে যাব? হয়তোবা তাকে ভুলতে আমার কষ্ট হবে, কিন্তু ভুলতে তো হবেই। এই শহরে থাকলে হয়তো তার মায়া আরো বেশি জড়িয়ে পড়ব। চলে যাব এই শহর ছেড়ে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার সময় আমি আব্বুকে বললাম, আব্বু, আমি এই শহর ছেড়ে দূরে কোথাও যেতে যাচ্ছি। আবার কথা শুনে আব্বু কিছুটা অবাক হলো। কেন? আসলে আব্বু, আমি বাইরের থেকে লেখাপড়া করতে যাচ্ছি, আর এখন থেকেই তো ভর্তি প্রিপারেশন নিতে হবে, তাই না? ঠিক আছে, কিন্তু কোথায় যাবে?
তিশা আমার কথার মর্মটা বুঝতে পারে। সে আব্বুকে বলল, আঙ্কেল, ভাইয়া যখন বাইরে থেকে লেখাপড়া করতে যাচ্ছে তাহলে আমাদের বাসায় পাঠিয়ে দেন। সেখানে ভার্সিটিতে ক্লাস করবে আর আমাদের বাসায় থাকবে। ঠিক আছে। আমার ছেলেটাকে আমি কোথাও যাইতে দেব না। আম্মু বোঝার চেষ্টা করো। এরপরে আমি আর তিশা অনেক বোঝানোর পরে আম্মু আমাকে মামার বাসায় পাঠাতে রাজি হয়। এর কয়েকদিন পর আমি চলে আসলাম আমার চিরচেনা শহর ছেড়ে রাজশাহী ব্যস্ত নগরীতে। আসার সময় আব্বু আম্মু আর সাফিয়াকে জড়িয়ে ধরে প্রচুর কেঁদেছিলাম, কেননা কোনোদিন তাদেরকে ছেড়ে কোথাও থাকি না তো। আর আজ রাজশাহী যাচ্ছি, জানি না কতদিন পর আবার নিজের শহরে যাব। রাজশাহী আসার পরেই কিছুদিন পরে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিলাম। আল্লাহর রহমতে টিকেও গেলাম। এরপর শুরু হলো আমার জীবনের নতুন একটা অধ্যায়, যেখানে নেই মা, বাবা, বোনের সে আদর, স্নেহ, ভালোবাসা, আর যেখানে নেই আমার ভালোবাসার মানুষটির কোনো অস্তিত্ব। দেখতে দেখতে কেটে গেল তিনটা বছর। এই 3 বছর একবারও আমি নওগাঁয় যাইনি। মা বাবা আর সাফিয়াকে রাজশাহীতে এসে আমাকে দেখেই যেতেন। বন্ধুদের সাথেও মাঝে মাঝে কথা হতো। ওদের থেকে সামিয়ার খবর নিতাম। কি করব, মনটা যে বড্ড বেইমান। সামিয়ার এখনো বিয়ে হয়নি, কোথায় যেন সে জব করে। হঠাৎ কারো ডাকে বর্তমানে ফিরে আসলাম। এখন বর্তমানের ঘটনা। আমি পিছনে তাকিয়ে দেখি তিশা দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি রে, কিছু বলবি? তিশা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমাকে মাফ করে দিস ভাইয়া। সেদিন যদি আমি তোর হাতে ফুচকা না খেতাম তাহলে আজকে তোকে তোর ভালোবাসার মানুষ ভুল বুঝতো না। তিশা কথাগুলো বলতে বলতে আমার চোখের পানি মুছে দিল। অতীত ভাবতে ভাবতে কখন যে চোখের কোনায় পানি এসে গিয়েছে আমি বলতেই পারবো না। তিশাও কান্না করছে। আমিও তিশা চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বললাম, আরে পাগলি, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমার প্রতি তার ভালোবাসা চেয়ে সন্দেহটাই বেশি ছিল। আর সবচেয়ে বড় কথা হলো, সে আমার ভাগ্যে ছিল না। এসব বাদ দে, নিচে চল। তিশাকে ওর রুমে নিয়ে আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম। ফোনটা হাতে নিয়ে দেখি রাত 1টা বাজে। কখন যে এত রাত হয়েছে আমি বলতেই পারবো না। সকালে মামিটাকে রুমটা ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে মামিকে বলে কলেজে গেলাম। কলেজে যেয়ে দেখি একটা ছেলে একটা মেয়েকে অশ্লীল ভাষায় কথা বলছে। ছেলেটাকে আমি চিনি অবশ্য, অন্য ডিপার্টমেন্টে 4র্থ বর্ষের ছাত্র, নাম সিহাব। বাবা প্রভাবশালী হওয়ায় সে একটু ক্ষমতার বড়াই দেখায়। আর মেয়েটা হলো ফার্স্ট ইয়ারে। মেয়েটাকে অশ্লীল কথাবার্তা বলায় মেয়েটির বয়ফ্রেন্ড সিহাবকে চড় মারতেই সিহাবের বন্ধুরা এসে মেয়েটার বয়ফ্রেন্ডকে মারতে লাগলো। সিহাবের একটা বন্ধু মেয়েটির বয়ফ্রেন্ডকে এমন ভাবে মেরেছে যে তার নাক দিয়ে রক্ত বের হতে লাগলো। এটা দেখে আমার শরীরের ভিতরের অন্যায় প্রতিবাদকারী রক্তগুলো গরম হতে লাগলো। আমি রাফিয়ার সিফাতকে নিয়ে ওদের উপরে ঝাঁপিয়ে পড়লাম। আর আমাদের একটা সংগঠন রয়েছে যারা অন্যায়ের মোকাবেলা করতে সর্বদা নিয়োজিত। আর এই সংগঠনের প্রতিষ্ঠাতা আমি এবং আমার বন্ধুরা ওদেরকে মারছে। একটু পরেও কলেজের পুলিশের গাড়ি ঢুকলো। গাড়িটা আমাদের কাছে এসে থামলো। আর গাড়ি থেকে কিছু পুলিশ বের হয়ে সে আমাকে আর আমার বন্ধুদের যারা মারামারি করেছে তাদেরকে গাড়িতে তুললো। আমিও কিছু বললাম না, কারণ এদেরকে কিছু বলে কোনো লাভ নেই। এরা অর্ডার প্রাপ্ত। আমি বন্ধুদেরকে চুপ থাকতে বললাম। একটু পরে আমাদেরকে থানায় নিয়ে যাওয়া হলো। গাড়ি থেকে নামিয়ে আমাদেরকে একটা রুমে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ পরে সামিয়া রুমে প্রবেশ করলো আর হাতে একটা লাঠি। সোজা আমার কাছে এসে বলতে লাগলো, মাস্তান হয়ে গেছিস না, দাঁড়া আজকে তোর মাস্তানি বের করছি। বলেই যেমনই লাঠি দিয়ে আমাকে মারতে যাবে তখনই আমি সামিয়ার লাঠি এক হাত দিয়ে ধরে অন্য হাত দিয়ে সামিয়ার গালে ঠাস ঠাস করে চড় দিয়ে বলতে লাগলাম, ক্ষমতার বড়াই দেখাচ্ছিস আমার কাছে এসে? শোন, তোদের মতো 4-5টা পুলিশকে আমার পকেটে রাখি সবসময়। কখনো জানতে চেয়েছিস কি কারণে আজকে ছেলেগুলোকে মারছিলাম? কখনো জানতে চেয়েছিস সেদিন মেয়েটার সাথে আমার বন্ধুর কেন বিয়ে দিয়েছিলাম? তা তোরা কখনোই জানতে চাসনি। তাদেরকে বিয়ে দিয়েছিলাম কারণ তারা একে অপরকে ভালোবাসত। তাদের ভালোবাসাকে পৃথিবীতে টিকিয়ে রাখতে আমরা সেদিন তাদেরকে বিয়ে দিয়েছিলাম। আরে তোকে তো ভালোবাসার কথা বলেই লাভ নেই। তুই তো কোনোদিন কাউকে ভালোই বাসিসনি। তুই তো ছিলি স্বার্থপর। তোর ভালোবাসার মানুষটার প্রতি ছিল তোর সন্দেহ। ইচ্ছে মতো ছুঁড়ে ফেলবি, ইচ্ছে মতো ব্যবহার করবি। শোন, তোকে একটা কথা বলে রাখি, আর কখনো আমার পিছনে লেগে থাকিস না। আর ভালো থাকিস। সামিয়া এতক্ষণ মাথা নিচু করে আমার কথাগুলো শুনছে। আমাদের রুমে, আমাদের যে রুমে রাখা হয়েছে সেখানে সামিয়া ছাড়া কেউই নেই। সামিয়া চোখের কোণে পানি জমা হয়েছে। আর আমার বন্ধুরা আমার এইরকম কথা শুনে কিছুটা অবাক হয়ে গেল।
আমি আর কোনো কথা না বলে বন্ধুদের সাথে নিয়ে থানা থেকে বের হয়ে আসলাম। বাইরে এসে যে পুলিশ আমাদেরকে গাড়িতে করে এখানে নিয়ে এসেছিল তাকে বললাম, আপনি আমাদেরকে যেখান থেকে নিয়ে এসেছেন সেখানে রেখে আসুন। এই ছেলে, তোমার সাহস তো দেখছি কম নয়, তুমি আমাকে কাজের আদেশ করছো? আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, আপনি আমাদেরকে রেখে আসবেন নাকি বিনা কারণে আমাদেরকে থানায় নিয়ে আসার কারণে চাকরিটা হারাবেন? হাবিলদার আমার কথা শুনে কিছুটা চমকে উঠল। হঠাৎ সামিয়া থানা থেকে বের হয়ে আমাদের কাছে এসে হাবিলদারকে বলল, হাবিলদার সাহেব, আপনি ওনাদের যেখান থেকে নিয়ে এসেছেন সেখানে রেখে আসুন। ইয়েস ম্যাম। তারপরে আমরা গাড়িতে উঠলাম। আসার সময় সামিয়ার দিকে তাকিয়ে দেখি আমার দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে কাছে পেলে ভর্তা বানিয়ে ফেলবে। আর আমার প্রতি রাগারই কথা। একজন পুলিশ অফিসারকে এইভাবে অপমানিত হওয়াটা লজ্জারই বিষয়। কিন্তু কি করব, সে তো আমাকে কম কষ্ট দেয়নি। কলেজের ভিতরে ঢুকে আমাদের নামিয়ে দিয়ে চলে গেলেন তারা। আমাদের দেখে কলেজের স্টুডেন্টরা বেশ অবাক হয়েছে, কারণ মারামারি করার পরেও যে পুলিশ তাদের সসম্মানে গাড়িতে করে কলেজে রেখে যাবে এটা বেশ অবাক হওয়ারই কথা। আজকের কেউ ক্লাস করলাম না। আর হ্যাঁ, আমরা সংখ্যায় ছিলাম 9 জন। সবাই মিলে ক্যান্টিনে গেলাম। বসে থেকে নাস্তা করতেই সিফাত জিজ্ঞাসা করলো, শাহিদ, তুই কি আমাদের থানার পুলিশ ম্যামকে চিনিস? সিফাতের কথা শুনে আমি কিছুটা চমকে উঠলাম। আমি বললাম, কিভাবে চিনবো আমি? না, তাই বলছে আর কি। তাড়াতাড়ি খা, বাসায় যাব। ঠিক আছে। এরপরে নাস্তা করে বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল বাজাতে মামি এসে দরজাটা খুলে দিল। আমাকে দেখে বলল, কি হয়েছে আব্বু, তুই এখন চলে আসলি যে? শরীর খারাপ নাকি? না মামি, আমি ঠিক আছি, ভালো লাগছে না তাই চলে আসলাম। ও আচ্ছা, ফ্রেশ হয়ে আয়। ওকে। রুমে এসে ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিয়ে ভিজতে লাগলাম। মনে পড়ছে সেই 3 বছর আগের অতীতটাকে। কেন সামিয়া, কেন কেন তুমি আবার আমার সামনে আসলে? সেদিন তুমি যদি আমার একটা কথা শুনতে তাহলে কি আজ আমাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো? বলো তো। খুব সুখেই থাকতাম পরিবার পরিজন নিয়ে। তোমার সেই অবহেলা সহ্য করতে না পেরে, তোমার মায়া ত্যাগ করতে আমাকে পাড়ি জমাতে হয়েছে এই ব্যস্ত নগরীতে। ছেড়ে চলে আসতে হয়েছে আমার সেই চিরচেনা শহরটাকে, চিরচেনা পথগুলোকে। ছেড়ে আসতে হয়েছে চিরচেনা মুখগুলোকে। কিন্তু আজ তুমি আমার সামনে। বেশ কিছুক্ষণ বড় ওয়াশরুম থেকে বের হয়ে রুমে এসে ড্রেসটা চেঞ্জ করে নামাজ পড়ে লাঞ্চ করার জন্য নিচে আসলাম। নিচে এসে দেখি মামি সোফায় বসে থেকে টিভি দেখছে। আমিও মামির পাশে বসলাম। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে মামি আর আমি লাঞ্চ করতে ডাইনিং টেবিলে গেলাম। মামি আমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। আসলে এরকম মামি বাবা সত্যি ভাগ্যের ব্যাপার। নিজের পরিবারকে ছেড়ে তাদের কাছে চলে এসেছি, কিন্তু তারা কখনো আমাকে পরিবারের অভাবটা বুঝতেই দেয়নি। যাকে লাঞ্চ শেষ করে মামির আরও কিছু সময় ধরে আড্ডা দিয়ে রুমে আসলাম। রুমে এসে ফোনটা হাতে নিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। বিকেলে তিশা এসে আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলল। আসরের নামাজ পড়ে বের হলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। সিফাত, আমি আর রাফি এই 3 জন বাইক নিয়ে গেলাম পদ্মার চরে। প্রকৃতির মাঝে সময়টা বেশ ভালোই কাটলো। মন বিষণ্ণতার সময় এমন এক জায়গায় আসাটা মন্দ কিছু নয়, বেশ উপকারী বলা যায়। 3 জন মিলে কিছু সময় কাটানোর পর যে যার বাসায় চলে আসলাম। বাসায় আসতে একটু সন্ধ্যা হয়ে গেল। রুমে এসে ফ্রেশ হয়ে স্টাডি করতে বসলাম। স্টাডি করতে করতে কখন যে সময় পার হয়ে গেছে বলতেই পারবো না। তিশা এসে ডিনারের জন্য ডেকে গেল। ডিনার করে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতে ঘড়িতে দেখি কলেজে যাওয়ার সময় হয়ে এসেছে প্রায়। তিশাকে নিয়ে বের হলাম কলেজের উদ্দেশ্যে। তিশাকে তিশার কলেজে নামিয়ে নিয়ে আমি আমার কলেজে চলে আসলাম। বাইক রেখে বন্ধুদের কাছে গেলাম। যেয়ে দেখি সিফাত আর মিমি বসে আছে, কিন্তু রাফিয়া নীলিমা এখনো আসেনি। নতুন কাপল তো, এখন সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হবেই। প্রায় 10 মিনিট পর রাফিয়া নীলিমা আসলো। রাফিয়া নীলিমা আমাদের কাছে এসে বসতেই সিফাত রাফিকে উদ্দেশ্য করে বলল, কি রে, নতুন কাপল আসতে এত দেরি হলো কেন? রাতে চাপ বেশি পড়ছিল নাকি? সিফাতের কথা শুনে আমি হাসতে লাগলাম। রাফি লজ্জামাখা মুখে একটা হাসি দিয়ে বলল, আরে না, চাপ কিসের হবে? নীলিমা মাথা নিচু করে বসে আছে, আর মিমিও লজ্জা পেয়ে সিফাতকে খোঁচা দিয়ে বলল, এই, তোমার মুখে কিছুই আটকায় না নাকি? আরে তুমি এত লজ্জা পাচ্ছ কেন? লজ্জা পাবো না তো কি করব? এসব প্রশ্ন কেউ মানুষকে করে? রাতে ওদের মধ্যে কি হয়েছে না হয়েছে তা তোমাকে বলবে নাকি? বললে কি হবে, আমরাই তো। আর আমাদের বাসর রাত থেকে শুরু করে যা কিছু হবে তা কেউ যদি শুনতে চায় তাহলে সব কিছু বলে দিব। কি? তোকে আমি বিয়েই করব না, তুই আমার মান সম্মান সব শেষ করে দিবি। এই কলিজা, আমি কাউকে কিছু বলবো না, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। মনে থাকবে তো? ওদের এমন কাহিনী দেখে আমি, রাফিয়া, নীলিমা হাসতে হাসতে শেষ। সিফাত আমাদেরকে হাসতে দেখে আমাদের দিকে রক্তিম চোখে তাকিয়ে বলল, আমার এই অবস্থা দেখে তোদের হাসি বেরোচ্ছে?
কি করবো বল, তুই অন্যজনের রাতের খবর শুনতে যেয়ে তোর নিজেরই কি অবস্থা হতে চলেছিল। হুম। কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। শেষের ক্লাসে স্যার এসে বলল, প্রিন্সিপাল স্যার আমাদের সকলকে হলরুমে যেতে বলেছে। ক্লাস শেষ করে সবাই হলরুমে গেলাম, অনেক ছাত্রছাত্রী। প্রিন্সিপাল স্যার বললেন, আগামী 12 তারিখ নবীনবরণ অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে কিছু সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করার ব্যবস্থা করা হবে। যারা যারা আগ্রহী তারা যেন এখন থেকেই প্রস্তুতি নেয়। আরও কিছু কথা বলে প্রিন্সিপাল স্যার হলরুম থেকে বের হয়ে চলে গেলেন। আমরাও চলে আসলাম, ক্যান্টিনে এসে নাস্তা করে বাসায় চলে আসলাম। আর হ্যাঁ, এই অনুষ্ঠানের সকল দায়িত্ব পালন করবেন সিনিয়র ব্যাচ, সেজন্য আমাদের এই বিষয়ে তেমন মাথা ব্যথা নেই। আর সিনিয়র ব্যাচের বড় ভাইদের সাথে আমার সম্পর্কটা সেই রকমই, কিছুটা ফ্রেন্ডলি আবার কিছুটা ব্রাদারলি, এই আর কি। আজকে 9 তারিখ, আর মাত্র 3 দিন সময় আছে। বাসায় এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। বিকেলে উঠে তিশাকে নিয়ে ঘুরতে বের হলাম। অনেকক্ষণ যাবৎ ঘোরাফেরা করে বাসায় আসলাম। রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। আর এইভাবেই 3টা দিন অতিবাহিত হয়ে গেল। আজকে নবীনবরণ আর সন্ধ্যার দিকে অনুষ্ঠান। আর হ্যাঁ, এই কয়েকদিনে সামিয়ার সাথে আমার একবারের জন্যও দেখা হয়নি। যাক, আপদটা বিদায় হয়েছে। অনেক আনন্দের মাধ্যমে অতিবাহিত হলো নবীনবরণ অনুষ্ঠান। এবার সঙ্গীত অনুষ্ঠানের পালা। আমি, তিশা, মিমি, নীলিমা, সিফাত আর রাফি স্টেজের একেবারে সামনে চেয়ারে বসেছি। তিশাও এসেছে আমার সাথে। অনুষ্ঠান শুরু হতে আর বেশি সময় নেই। একটু পর একটা বড় অ্যানাউন্স করার জন্য স্টেজে উঠলেন। তার নাম হলো মাহফুজ। খুবই ভদ্র এবং মেধাবী একজন ছাত্র। এরপর বেশ কয়েকটা সঙ্গীত পরিবেশন হয়ে গেল। এবার নৃত্যের পালা। নৃত্যটাও কয়েকটা সিনিয়র আপু এবং কয়েকটা জুনিয়র আপু পরিবেশন করলেন। খুবই ভালো লাগলো দেখতে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আর 2-1 গান হতে পারে। এরপরে মাহফুজ ভাইয়া স্টেজে এসে মাইক্রোফোন হাতে নিয়ে বললেন,